আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল সাধারণত কী জন্য লাগে বা কোন ক্ষেত্রে লাগে এটার একটু সংক্ষেপে বর্ণনা দেওয়া যায়। এইচটিএমএল সাধারণত ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কাজে লাগে। এছাড়াও রয়েছে অ্যাপ ডেভেলপমেন্ট, বিভিন্ন ক্ষেত্রে লাগে। তবে এইচটিএমএল আমরা যেহেতু শিখতেছি, আমি ধরে নিব যারা শিখতেছেন অবশ্যই ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপার। সো বেশি কথা না বলে আমরা চলে যাই মূল পর্বে। আমার এই টিউটোরিয়ালগুলো পার্ট বাই পার্ট থাকবে যাতে আপনাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। আরও যদি যোগ করি তাহলে এটি সাধারণত আমরা জানি যে W3 স্কুল নামে একটি ওয়েবসাইট আছে যেখানে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের বিষয়ে বিশদ আলোচনা করা হয়েছে, কিন্তু এগুলো অনেকেই বুঝতে পারে না। অর্থাৎ সবাই যদি এখান থেকে বুঝতো তাহলে কেউ টিউটোরিয়াল দেখতো না বা কোনো আইটি সেন্টারে ভর্তি হতো না। অতএব আমাদের সেই দিকগুলো ভালোভাবে বোঝার জন্য টিউটোরিয়ালের প্রয়োজন। তো আমি W3 স্কুল এই সাজেশন অনুযায়ী টিউটোরিয়ালগুলো প্রত্যেকটি পার্ট বাই পার্ট দেওয়া আছে। আর শুধু এইচটিএমএলই না, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রত্যেকটি বিভাগের টিউটোরিয়াল রয়েছে। তো শুরু করা যাক। আমি ওপেন করলাম একটা ফটো। এখানে আছে এইচটিএমএল হোম। এইচটিএমএল হোম রয়েছে, এইচটিএমএল ইন্ট্রোডাকশন, এইচটিএমএল এডিটর, এইচটিএমএল বেসিক। তো এইচটিএমএল এলিমেন্টস, এইচটিএমএল অ্যাট্রিবিউট, এইচটিএমএল হেডিং, এইচটিএমএল প্যারাগ্রাফস, এইচটিএমএল স্টাইল, অর্থাৎ ইত্যাদি। মানে W3 স্কুলে যা আছে প্রায় সেগুলোই এখানে রয়েছে। তো আমরা শুরু করতে যাচ্ছি এইচটিএমএল ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন বলতে কি? ভূমিকা। ভূমিকা বলতে শুরু করি। এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি 1980 সালে টিম বার্নার্স-লি প্রাথমিক রূপ দান করেন। এইচটিএমএলকে সাধারণত প্রাথমিক অবস্থায় দুই ধরনের ধরে থাকে, একটা হলো কন্টেইনার আর একটা হচ্ছে এমপিটি, হ্যাঁ, অর্থাৎ ধারক, আর একটা হচ্ছে ফাঁকা। তো এটি হচ্ছে সাধারণত ইন্ট্রোডাকশন, অর্থাৎ ভূমিকাটা শেষ। তারপরে বলছে এডিটর। এডিটর কি? এডিটর মূলত আপনি কোনো কাজ করতে গেলে অবশ্যই একটা হাতুড়ির প্রয়োজন বা একটা যন্ত্রের প্রয়োজন। তেমনি আমাদের একটা ওই ডিজাইনের ক্ষেত্রে একটা এডিটরের প্রয়োজন। সেই এডিটর হতে পারে বিভিন্ন রকমের। বাংলাদেশ বা বহির্বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এডিটরগুলোর মধ্যে রয়েছে নোটপ্যাড প্লাস প্লাস, অ্যাটম, ব্রাকেট, সাবলাইম। তবে প্রাথমিক অবস্থায় শেখার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। আর যদি বিগিনার লেভেলে হয়ে থাকে তাহলে অবশ্যই অনেকেই নোটপ্যাড প্লাস প্লাসকে অতিক্রম করে তারা ব্রাকেট বা অ্যাটম ব্যবহার করে। এগুলো সুবিধা হচ্ছে ব্রাকেট লাইভ প্রিভিউ দেখা যায় এবং সংক্ষেপে কিছু শর্টকাট টাস্ক করলে পূর্ণরূপটাই চলে আসে। তো আমাদের বিষয়গুলো এখানে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেহেতু শিখতে আসছি প্রথমত অবস্থায়, এই জন্যে এমন কোনো এডিটর ব্যবহার করব যেগুলো আমাদের শিখতে সাহায্য করে। তো আমি সাধারণত এই টিউটোরিয়ালে নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করব। যখন আমরা সিএসএস করব বা জাভা স্ক্রিপ্ট করব তখন আমরা সাধারণত ব্র্যাকেট বা অ্যাটম ব্যবহার করব। তো এটা হচ্ছে এডিটরের কথা। আচ্ছা, আমি এডিটর তাহলে ওপেন করি। এডিটরকে ওপেন করতে এটাকে ক্লোজ করলাম, নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। তো ফাইল ক্রিয়েট কিভাবে করবেন? ফাইল ক্রিয়েট দুইভাবে করা যায়। একটা হচ্ছে এটার মাধ্যমে আমি ওপেন এ ফোল্ডারে যেয়ে এখানে আমি বা আমার পছন্দ অনুযায়ী যে কথা আমি যে কোনো ডিস্কে করতে পারি, এটা হচ্ছে একটা মাধ্যম। আর দ্বিতীয় মাধ্যম হচ্ছে এখানে, মানে আপনি চাইলে এখানেও ফাইল ক্রিয়েট করতে পারেন। ফাইল ক্রিয়েট করলাম, দিলাম যে এইচটি
এমএল এখানে ফাইল ক্রিয়েট করলাম। ফাইল ক্রিয়েট করে ফাইলের মাঝখানে আমাদের করতে হবে কি টেক্সট ডকুমেন্ট html। আচ্ছা, এখানে এখন লক্ষ্য রাখতে হবে যেহেতু আমরা HTML করতেছি, আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন। যেমন আমার নাম হচ্ছে মিজানুর, হ্যাঁ মিজানুর দিল, দেওয়ার পরে ডট দিতে হবে। দেওয়ার পরে যেহেতু আমরা HTML করতেছি অবশ্যই মাস্ট বি HTML দিতে হবে। দিয়ে এন্টার প্রেস করলাম, এসে গেল আমাদের এটা। তো এইটা হচ্ছে আপনাদের অনেক সময় জেনে রাখা ভালো যে এই যে ডকুমেন্ট টেক্সটে অনেক সময় এই যে এইটা থাকে না, হ্যাঁ এইটা হচ্ছে মানে আসে না, তখন ব্যতিক্রমে এইরকম সাদা হয়ে থাকে। হ্যাঁ, তো এইটা কারণ হচ্ছে আপনাদের যদি এরকম হয় তাহলে যাবেন ভিউয়ে, যে অপশনে যাবেন, অপশনে যে চেঞ্জ ফোল্ডার, এরপরে যাবেন আবার ভিউয়ে যে দেখবেন যে হচ্ছে হাইড এক্সটেনশন ফর নো ফাইল টাইপস, এইটা টিক মার্কটা তুলে দিবেন। যদি আমি টিক মার্ক দিয়ে অ্যাপ্লাই করে দেখাই, আবারও দেখা যাবে যে আমি নতুন করে যদি ফাইল ক্রিয়েট করি, দেখেন এখানে কিন্তু মানে টেক্সট মানে এগুলো নাই। আপনি যদি আমার নাম দিয়ে আবার দেই .html, দেখেন এখানে কিন্তু এরকম আসেনি, কারণ হচ্ছে এইটাতে হাইড হয়ে txt নামে একটা টেক্সট আছে যেটা দেখা যাচ্ছে না। এইটাই আবার হবে, ওয়েটিং রিনেম করি, একই নাম হলে আবার হবে না, দিলাম একটা। আচ্ছা, এইটাকে দেখানোর জন্য আমরা যাব আবার কি চেঞ্জে, এরপরে যাব এইটাকে তুলে দিব, দিয়ে অ্যাপ্লাই করব। এখন দেখেন এখন কি আসছে, টেক্সটে এসে গেছে, তাহলে ওইটাকে আমাদের অবশ্যই তুলে দিতে হবে। আমরা যদি এই টেক্সটের এটাকে তুলে দেই তাহলে এখন দেখেন এখন হয়ে গেছে। তো আমাদের বিষয়টা অবশ্যই ক্লিয়ার। তো এটাকে আমরা কি কোথায় রাইট বাটন ক্লিক করে নোটপ্যাডার্সে এই এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, সরি উপরে ব্র্যাকেট, তো এটা আমরা এটাতে ওপেন করতে যাচ্ছি, তাহলে এটাতে ওপেন করি, বাস এখানে এসে গেছে এই যে এখানে। তো এটা হচ্ছে প্রথম ধাপ। আমরা যদি চাই যে আমরা হচ্ছে এডিটরের ভিতর ঢুকে করব, তাহলে আমরা এটাকে কেটে দিলাম, ফাইলে যাব, ওপেনে যাব, ওপেনে যে আমরা এখানে করেছি এটাকে সিলেক্ট করে ওপেন করব, বাস হয়ে গেছে। তো আমরা এটা হচ্ছে এডিটর ওপেনে কাজ করলাম। এরপরের ধাপটি বেসিক মানে আমরা কিভাবে HTML-টা শুরু করব, এটা হচ্ছে বেসিক। তো HTML-টা শুরু করার জন্য আমাদের বেসিক জানতে হবে, সেটা হচ্ছে এটা দিলাম, দেওয়ার পরে দেব হচ্ছে ডক টাইপ, ডক টাইপ HTML দেওয়ার পরে দেব আমরা HTML ওপেনিং, আবার ক্লোজ করব, ক্লোজ HTML, এটাকে ক্লোজ করে দিলাম, নিচে নেমে দিলাম। আর যাবতীয় কর্মকাণ্ড যা হবে সবগুলোই হবে HTML এর ভিতরে। এখন আমরা সাধারণত প্রথমে হেডিংকে এই হেড ক্লোজ করব, হেড এটাকে নিচে নেমে দেব, নিচে নেমে দিয়ে আমরা করব কি টাইটেল বার, টাইটেল টাইটেল
আবার ক্লোজ করব, TITLE টাইটেল। টাইটেলের ভিতরে যা লিখবেন তা ব্রাউজারে দেখাবে। আমি ব্রাউজারটা ওপেন করে দেখাই। আমি ক্রোমে ইউজ করতেছি, ক্রোম করব। এখানে ব্রাউজারের ট্যাবে লেখা আছে নিউ ট্যাব। তো আমরা ওখানে যেটা লিখব, টাইটেলের ভিতর যেটা লিখব সেটাকে আমরা এই ব্রাউজারের ট্যাবে দেখতে পাবো। তো এখানে লেখা আছে নিউ ট্যাব। আমি যদি এখানে লিখি HTML পার্ট, HTML পার্ট, HTML পার্ট, এটাকে আমি যদি এখন সেভ করি, Ctrl+S দ্বারা সেভ করলাম। সেভ করে আমরা কোথায় রেখেছি, এখানে রেখেছি। এটাকে বাটন ক্লিক করে ওপেন করব। অলওয়েজ এই তো আমরা দেখতে পাচ্ছি। তো HTML পার্ট এখানে উপরে দেখা যাচ্ছে, এটাই তাই না? তো আমাদের লক্ষ্য থাকতে হবে যে এই এই টাইটেল বারে যা লিখবো তাই সেখানে দেখাবে। ওকে, তো আমাদের মনে রাখা উচিত এটা গেল হলো টাইটেল, অর্থাৎ হেডের ভিতর টাইটেল, টাইটেলের ভিতর যা লিখবো তাই ট্যাবে দেখা যাবে। এটা টাইটেল হয়ে গেল। এটা কখনোই মানে ব্রাউজারে দেখাবে না, নট ব্রাউজার, জাস্ট ট্যাবে দেখাবে। এটা কখনোই এই যে এখানে দেখাবে না। হ্যাঁ, তো আমরা এখন কাজ করব বডি। এটাকে আমরা সাধারণত কি বলে থাকি, বডি বলে থাকি। এটাকে আমরা বলে থাকি বডি। তো আমরা এখন করব কি, বডির কাজ। তো ওপেনিং ট্যাগের মাধ্যমে বডি ক্লোজ করে দেব। আচ্ছা, এখন এখানে আমরা যা লিখব, হ্যাঁ, সাপোজ মিজানুর লিখলাম। এখন আমরা সেভ করে দেব। আমরা সেভ করে দিব। সেভ করে দিয়ে আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে যাইয়া করবো, রান দেব। এই যে আমার নামটা এখানে এসেছে। তার মানে কি, বডিতে যা লিখবো তাই দেখা যাবে। এটা হচ্ছে মূলত কিসের কাজ, বেসিকের কাজ। বেসিক করলাম আমরা। আচ্ছা, একটা কাজ করে নেই, আমরা এই এডিটর ব্রাউজারটাকে এই দিকে টেনে নিয়ে যে ছেড়ে দেই। ছেড়ে দিলে আমরা এটাকে এরকম করে নেই। এতে করে আমরা ভালোভাবে কি কাজটা করতে পারবো, কষ্ট হবে না। আমি এটাকে ডিলিট করে দিলাম। এটা মূলত আমাদের বেসিক। হ্যাঁ, এরপরে যাব আমরা এলিমেন্টস। এলিমেন্টস কাকে বলে? তো এলিমেন্টস কাকে বলে এই বিষয়টা আমরা আগে জানিনি, এখন জানতে হবে। ট্যাগের মাঝে যা থাকে তাই এলিমেন্ট। তো এলিমেন্ট যদি আরো সহজ ভাষায় বলি, কোনো ট্যাগের মাঝে যদি কোনো কন্টেন্ট থাকে সেটাকে মূলত বলা হয় এলিমেন্টস। যেমন আমি যদি এখানে সাপোজ পি ট্যাগের ভিতরে এখানে যদি আমি লক্ষ্য করি, এইটার ভিতরে এই টাইটেলের ভিতর যা আছে তাই এলিমেন্ট। এই যে HTML পার্টটাই হচ্ছে কি এলিমেন্ট। এটা হচ্ছে এলিমেন্টের সংক্ষিপ্ত বর্ণনা। এরপরে রয়েছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট মূলত নীতি নির্ধারক, অর্থাৎ কিছু ইনফরমেশনের কাজ ট্যাগের নামের পর
স্পেস দিয়ে অ্যাট্রিবিউট নাম অর্থাৎ সমান চিহ্ন সেমিকোলনের অর্থাৎ এটা প্র্যাকটিক্যালি না বোঝালে বোঝানো যাবে না। প্র্যাকটিক্যালি বোঝাতে গেলে অ্যাট্রিবিউট হচ্ছে, আচ্ছা তার আগে আমি অ্যাট্রিবিউট বোঝাতে পরবর্তীতে এটা আসতে হবে। হেডিং ট্যাগ কাকে বলে? আচ্ছা হেডিং ট্যাগ কার? হেডিং ট্যাগ হচ্ছে এইচ 1 থেকে শুরু করে এইচ 6 পর্যন্ত, এটাই হচ্ছে হেডিং ট্যাগ। এই এইচ 1 থেকে শুরু করে এইচ 6 পর্যায়ক্রমে আসে, এটি হচ্ছে হেডিং ট্যাগ। অর্থাৎ হেডিং এর প্রথম অক্ষর হচ্ছে এইচ দ্বারাই শুরু হয়। তাহলে এটাকে যদি আমি ওপেনিং ট্যাগ এইচ 1, ক্লোজিং ট্যাগ এইচ 1 করে দিলাম, দেওয়ার পরে আমি যদি এখানে লিখি বিএ বাংলাদেশ is a small country, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এটাকে আমি রিফ্রেশ করলাম, দেখা যাচ্ছে যে বাংলাদেশ লেখাটা অনেক বড় হয়েছে। এইটাকে যদি আমি কপি করি, কপি করে আমি কপি করব, কপি করি যদি, সরি একটা মিস্টেক হয়েছে, তো এখন সময় সকাল এটাকে আমি চেঞ্জ 10টা করে দিচ্ছি, 30 মিনিট। এটা 3 করি, 3 4 5 5। আচ্ছা এখন আমি H1 H2 H3 H4 H5 এটাকে আমি মানে করলাম, করার পরে এখন আমি এটাকে সেভ করলাম, সেভ করে রিফ্রেশ করলাম। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এই তো HTML এর পুরোটার এইটা একটু বড় হয়ে গেছে, HTML2 হচ্ছে আর একটু ছোট, সরি একটু ছোট, HTML3টা তার চেয়ে ছোট, HTML4 তার চেয়ে ছোট, HTML5 তার চেয়ে ছোট, HTML যদি 6 দেই তাহলে কি হবে, আরও ছোট হবে। HTML হচ্ছে 6 ছোট, সবচেয়ে ছোট হয়ে গেল। তো আমাদের এখানে বোঝাতে হচ্ছে যে এইচ ট্যাগ অর্থাৎ হেডিং ট্যাগগুলো 1 থেকে সবচেয়ে বড় হয়ে এই 6 পর্যন্ত ছোট হতে থাকে, এটাই হচ্ছে হেডিং ট্যাগ। তো মূলত তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা সবগুলো লক্ষ্য করলাম। এখন আমরা অ্যাট্রিবিউট কাকে বলে এইটাতে এখন পরিচিত হব। অ্যাট্রিবিউটটা হচ্ছে এই H1 এর ভিতর যদি আমি চাই, স্পেস দিলাম, স্পেস দিয়ে এখানে আমি স্টাইল নামে একটি অ্যাট্রিবিউট লিখলাম, স্টাইল নামে একটি কি অ্যাট্রিবিউট, এইটাই হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মূলত একটা ভ্যালু থাকে, এটা হচ্ছে প্রপার্টি থাকে, অ্যাট্রিবিউটে একটা প্রপার্টি থাকে, একটা ভ্যালু থাকে, এটাকে মূল হয় অ্যাট্রিবিউট। ভ্যালু আর হচ্ছে ভ্যালু আর প্রপার্টি মিলে হয় অ্যাট্রিবিউট, ভ্যালু প্রপার্টি মিলে হয় অ্যাট্রিবিউট।
আমি যদি আরো ক্লিয়ার করে বোঝাই তাহলে স্টাইল সরি ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে আমি দিলাম, আমি চাচ্ছি যে এই সেন্টেন্সটাকে আমি কালার করব। তাহলে এখানে আমি এলো আর কালার কালার দিলাম, এই ডাবল কোটেশন মার্ক দিলাম, দিয়ে দিলাম যে রিড। সেভ করলাম, রিফ্রেশ করলাম, এই তো রিড হয়ে গেছে। এখন এখানে আমি আবার টেক্সটটাকে পরিচয় করে দিই। টেক্সটটাকে পরিচয় করে দেওয়ার জন্য HTML-টা হচ্ছে মূলত ট্যাগ। এই যে স্টাইল শব্দটা এসেছে এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। আর এই যে কালার কোটেশন মার্কের আগে কালার যেটা সেটাকে বলা হয় মূলত বলা হয় প্রপার্টি। আর কালারের পরে যেটা আছে এটা হচ্ছে হলো ভ্যালু, অর্থাৎ ভ্যালুর মাধ্যমে প্রপার্টি প্রকাশ করে, আর প্রপার্টি ভ্যালু মিলে প্রকাশ করে হচ্ছে অ্যাট্রিবিউট, আর অ্যাট্রিবিউট মিলে প্রকাশ করে হচ্ছে ট্যাগ। তাহলে অ্যাট্রিবিউটের আমরা যা কিছু লিখব, অর্থাৎ প্রপার্টির মাধ্যমে ভ্যালু যা লিখব, প্রপার্টি ভ্যালু যৌথভাবে। তো এখন বিষয় হচ্ছে যে আমরা বিষয়গুলো জানতে পারলাম। এখন আমরা যাচ্ছি হলো অ্যাট্রিবিউট বুঝতে পারলাম, হেডিং বুঝতে পারলাম। এখন হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কাকে বলে? প্যারাগ্রাফ বলতে মূলত পি ট্যাগকে বোঝানো হয়। প্যারাগ্রাফ বলতে মূলত বোঝায় হচ্ছে পি ট্যাগ। পি ট্যাগ কেমন? এটি মূলত বিশদভাবে কোনো কিছু আলোচনার জন্য, অর্থাৎ আমরা প্যারাগ্রাফ লিখি অন্তত 200 ওয়ার্ড, 250 ওয়ার্ড বা 400 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লিখি। আমরা যদি প্যারাগ্রাফ লিখতে চাই তাহলে এই যে এইচ ট্যাগের মতো যদি বড় করে লিখতে চাই তাহলে কি হবে? সম্ভব হবে না। তাহলে এত বড় করার আমাদের সম্ভব নয়। এই জন্য আমরা ছোট করে মিডিয়াম পর্যায়ের প্যারাগ্রাফ লিখে থাকি। তো প্যারাগ্রাফটা করার জন্য আমরা পি ট্যাগ ইউজ করি। তো পি ট্যাগকে আমি ওপেনিং ট্যাগের মাধ্যমে ওপেন করলাম, ক্লোজিং ট্যাগের মাধ্যমে ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এখন আমি এখানে যা লিখব তাই কি হবে, সাধারণ একটা কোনো লেখার মতো আসবে। যেমন লিখলাম যে আচ্ছা, মাই হোমটাউন দিনাজপুর। হ্যাঁ, আরো কিছু লিখবো যে আই লাভ মাই টাউন। তো এইরকম কিছু লেখে আমি সেভ করলাম, করে দেখেন লেখাটা হচ্ছে কি একদম প্যারাগ্রাফের মতো। তো আমাদের কি উদ্দেশ্য, যে আমরা সুন্দর করে যেন লেখাকে উপস্থাপন করতে পারি। এটাই হচ্ছে প্যারাগ্রাফ অর্থাৎ পি ট্যাগের কাজ। ক্লিয়ার? এরপরে রয়েছে প্যারাগ্রাফ গেছে, এখন স্টাইল কিভাবে আমরা করব? স্টাইল করতে গেলে অবশ্যই আমাদের পি ট্যাগ বা অর্থাৎ প্যারাগ্রাফ বা হেডিং যে কোনো ট্যাগে আমরা স্টাইল করতে পারবো। স্টাইল সাধারণত দুইভাবে করা যায়, একটা হলো এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নাল কোনটা আর ইন্টারনাল কোনটা? এক্সটার্নালটা আমরা মূলত সিএসএস করে থাকি, আর ইন্টারনাল সাধারণত এইচটিএমএল বা সিএসএস দুইটাতেই করে থাকি। তো আমরা এইচটিএমএল এর সাধারণত আপাতত ইন্টারনাল সিএসএস দেখব। ইন্টারনাল অর্থাৎ এটা হচ্ছে কি সিএসএস, অর্থাৎ ক্যাসকেটিং স্টাইল শিট। ক্যাসকেটিং স্টাইল শিটের কাজ হচ্ছে কি স্টাইল। তো আমি এখানে যেহেতু আমরা স্টাইল করব, এই জন্য কি করব, স্টাইল লিখব আমরা। আচ্ছা, টিওয়াই স্টাইল
ডাবল কোটেশনের ভিতরে লিখব কি, যে আমি লেখাটাকে কালার করতে যাচ্ছি, আবারও লেখা কালার করতে যাচ্ছি। তখন আমি এটা বোঝাচ্ছিলাম যে আমি এটাকে কালার করব, তাহলে কি করব, আচ্ছা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড ডাবল কোটেশন মার্ক কি দিব, গ্রিন। সেভ করব, এই তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে। এটা মূলত স্টাইলের কাজ। যদি আমরা লেখাটাকে বড় করতে চাই তাহলে এখানে কোটেশন মার্ক দিয়ে লিখব কি, ফন্ট সাইজ। ফন্ট সাইজ ফন্ট সাইজ কি দিব, ফন্ট সাইজ দেব হচ্ছে 20 পিক্সেল। ও সরি, এখানে কোটেশন মার্কটা ভিতরে হবে, এটা বাইরে হবে না। এখানে দেব আমরা ডাবল কোটেশন মার্ক। সেভ করলাম, সেভ করে দিলাম। তাই তো আমাদের টেক্সটটা কি হয়েছে, বড় হয়েছে। আরো যদি বড় করতে চাই এখানে 40 দেব। এটা বড় হয়ে গেছে। যদি আমরা এটাকে পিক্সেলের পরিবর্তে যদি র্যাম নিয়ে করতে চাই তাহলে র্যাম অনেক বড়, এই জন্য আমি সাধারণত 2 র্যাম দিলাম। এই তো যদি আরো 4 র্যাম দেই, অনেক বড় হয়ে গেল। এটা হচ্ছে স্টাইল এর কাজ। এরপরে মূলত আমরা যাব স্টাইলের কাজ, আমরা বেসিক ধারণাগুলো পাচ্ছি। এরপরে যাব ফরম্যাটিং কি, হ্যাঁ এই ফরম্যাটিংটা আমাদের খুবই ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। ফরম্যাটিংটা হচ্ছে টেক্সটের আকার আকৃতি পরিবর্তন করাই এর মূল উদ্দেশ্য। যেমন লেখাকে ছোট করা, বড় করা, ফাঁকা করা, নিচে হরিজন্টাল দেওয়া, লেখাকে মোটা করা যাবে, লেখার কোটেশন রাখতে পারবে, তারপর আন্ডারলাইন দিতে পারবো, ইত্যাদি ইত্যাদি কাজগুলো হচ্ছে ফরম্যাটিং। হ্যাঁ, তো আমরা যদি ফরম্যাটিং করতে চাই তাহলে আমি স্টাইলটাকে উঠাই দিলাম, উঠে দিয়ে আবারও আমি পি ট্যাগ। সাধারণত এই হেডিং ট্যাগগুলো মূলত কোনো কিছুর সূত্র বা প্রথমের দিকে ইউজ করা হয়, বাকি কিছু কি করা হয়, পি ট্যাগ ব্যবহার করা হয়। তবে আরেকটি ট্যাগ আছে, সেটা হচ্ছে প্রি ট্যাগ নামে একটি ট্যাগ আছে। এটির কাজ কি, এটির কাজ হচ্ছে ডাইনে বামে উপর নিচে একটু জায়গা ফাঁকা রাখা। আমরা কিন্তু এখন এখানে পি ট্যাগটা লিখেছি, কোনো জায়গা তেমন ফাঁকা রাখছে না। হ্যাঁ, এটা কোনো জায়গা ফাঁকা রাখছে না। আচ্ছা, আমি সেভ দেইনি, সরি। আচ্ছা, এটা আমি করে দেখাই, তারপরে আপনারা বুঝতে পারবেন। প্রি ট্যাগের ভিতরে আমি কিছু লেখা লিখবো, যে মাই নেম ইজ খান। হ্যাঁ, এই লেখাটা দেখেন নির্দিষ্ট পরিমাণ কিছু জায়গা রেখেছে। আগেরটা ফন্ট দেওয়া ছিল, এই জন্য ওটা বোঝা যাচ্ছিল না। আমি যদি শুধু পি ট্যাগ লিখি, আচ্ছা আমি কিছু ট্যাক্সকে ব্র্যাকেটস এ থেকে সংগ্রহ করি। কিছু ট্যাক্স কপি করে নিই, এটাকে ক্লোজ করে দেই, ক্লোজ করে দিয়ে সেভ করে ওপেন করি। একই টেক্সটকে যদি আমি এখানে যদি পেস্ট করে দেই,
এখন এখানে বিষয়টা হচ্ছে যে এখানে এটা হচ্ছে প্রি ট্যাগ, এটা হচ্ছে কি পি ট্যাগ, নিচেরটা হচ্ছে প্রি ট্যাগ। আচ্ছা, প্রি ট্যাগটার আর পি ট্যাগের মধ্যে পার্থক্য কি হলো? প্রি হচ্ছে মানে পি ট্যাগের মানে এই পাশ থেকে শুরু করে এটা শেষ করছে, তারপরে আবার এখান থেকে এই দিক দিয়ে আবার এখানে আসে শেষ হচ্ছে। কিন্তু প্রি ট্যাগটা হচ্ছে এখানে মানে এডিটরে যেরকম আমরা রাখছি, এডিটরে কীরকম রাখছি যে এখান থেকে ব্র্যাকেট শুরু হয়েছে এতটুকুই গেছে আদার্স, তারপরে এডিটরস এখান থেকে শুরু হয়েছে সেম। এটাকে আমি ছোট করব, ছোট করব সেম। এখানে দেখেন ব্র্যাকেট আদার্স, তারপরে এডিটরস এখান থেকে, মানে আপনি ব্র্যাকেট অর্থাৎ এডিটরে যেরকম লিখবেন সেরকমই প্রি ট্যাগ দেখা ব্রাউজারে দেখাবে। আর পি ট্যাগ হচ্ছে আপনি এডিটরে যেমনই লেখেন না কেন এখানে ব্রাউজারে দেখাবে তার নিজস্ব গতিতে। এটা হচ্ছে পি এবং প্রি ট্যাগের মাঝে পার্থক্য। তো আমরা এখন যাব হচ্ছে আমাদের বিষয় হচ্ছে এখন ফরম্যাটিং কিভাবে করব। তো এই প্রি ট্যাগটাকে আমি ক্লোজ করে দিলাম। ফরম্যাটিং সাধারণত কাকে বলে আগে বলেছি, এখন আমরা কাজগুলো করব। আমি যদি এই লেখাটাকে এই যে এই পুরো লাইনটাকে আমি যদি মোটা অর্থাৎ বোল্ড করতে চাই, পি মানে কি প্যারাগ্রাফ টাইপের, কিন্তু এটাকে আমি বোল্ড করতে যাচ্ছি, প্যারাগ্রাফ টাইপেরই আছে কিন্তু মাঝের প্রথম লাইনটা আমি কি বোল্ড করতে যাচ্ছি। তাহলে এটাকে আমি যদি বোল্ড করতে চাই তাহলে আমি এটাকে কপি করে নিয়েছি, আমি এটাকে কেটে নিলাম, নিয়ে বোল্ড যদি করতে চাই তাহলে বি ট্যাগ ইউজ করতে হবে। কি ট্যাগ? বি ট্যাগ। ওপেনিং ট্যাগে ওপেন করলাম, ক্লোজিং ট্যাগে ক্লোজ করলাম। এরপরে আমি লেখাটাকে কি পেস্ট করে দিলাম। এখন যদি আমি এডিটরটাকে ছোট করে দিয়ে এটাকে দেখেন, আমরা লক্ষ্য রাখতেছি যে এই যে শব্দটা কি মোটা এবং একটু কিছুটা হলেও বড় হয়েছে, এটা হচ্ছে বোল্ড বি ট্যাগের কাজ। এরপরে আমরা যদি এই লাইনটাকে যদি আমি করতে চাই যে ইতালিক মানে বাঁকা হবে, তাহলে ইতালিক শব্দটা আই দিয়ে যেহেতু শুরু হয়, তাহলে আমরা আই দিয়ে কি করব শুরু করব, তাহলে আই ট্যাগ হিসেবে এখানে ব্যবহার হবে। তো আমি যদি এখানে ট্যাগের ভিতর আই এবং ক্লোজিং ট্যাগের ভিতরে আই ইউজ করলাম, এখন আমি এটাকে সেভ করে দিই। এই তো আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই যে রেখাগুলো কি হয়েছে ইতালিক আকারে হয়েছে, এটা হচ্ছে আই ট্যাগের কাজ। এরপরে আমি চাচ্ছি যে লেখাটা কি হবে বড় হবে, তো আমি এই লেখাটাকে কি করব বড় করব। বড়র ইংরেজি হচ্ছে কি বিগ, তাহলে আমরা বিগ বড় করব, এই জন্য আমরা বি ট্যাগ ইউজ করব, BIG বিগ। এরপরে হচ্ছে কি ক্লোজিং ট্যাগের মাধ্যমে ক্লোজ করব বিগ। এখানে আমরা আমাদের লেখাটাকে পেস্ট করে দিলাম, সেভ করব। সেভ করে তাই তো আমাদের লেখাটা কি হয়েছে বড় হয়েছে, এটা হচ্ছে বিগ ট্যাগের কাজ। আচ্ছা, আপনি চাচ্ছেন এই লেখাটাকে আমি মানে খুবই ছোট করব, মানে স্মল যেটাকে বলে, তাহলে লিখি স্মল ট্যাগের বাইরে পেস্ট করে দিলাম, এরপরে ক্লোজিং ট্যাগ করে দিই। কি করব স্মল ট্যাগ। তো এই যে লেখাটা খুবই ছোট হয়েছে, লেখাটা অত্যন্তই ছোট হয়েছে। এই লেখাটাকে
আমরা স্মল ট্যাগের মাধ্যমে কি করলাম, ছোট করলাম। তো এটা হচ্ছে স্মল ট্যাগ। এরপরে যদি আমি চাই যে এই লেখাটা বোল্ড যেটা হয়েছে এই লেখাটাকে আমি চাচ্ছি যে এর ভিতর থাকবে, এটার নিচের দিয়ে একটা আন্ডারলাইন থাকবে, তাহলে আন্ডারলাইন যদি করতে চাই এটাকে আমি কেটে নিলাম, কেটে নিয়ে আন্ডারলাইন সাধারণত ইউ ট্যাগের মাধ্যমে শুরু হয়, তাহলে ইউ ট্যাগ দিলাম ক্লোজ করার জন্য, ইউ ট্যাগ, এই লেখাটাকে পেস্ট করে দিলাম। তারপরে হ্যাঁ, আমাদের দেখা অবশ্যই যাচ্ছে যে ব্র্যাকেটস এর এখান থেকে এই লেখাটা কি হয়েছে, বোল্ড হয়েছে এবং নিচে আন্ডারলাইন হয়েছে। এটা হচ্ছে আন্ডারলাইন করার মাধ্যম হচ্ছে ইউ ট্যাগ। হ্যাঁ, ইউ ট্যাগটা হচ্ছে আন্ডারলাইন। এরপরে আমরা চাচ্ছি যে কোনো একটা লেখা এখানে লিখেছি কিন্তু আমি ব্রাউজারে ডিলেট আকার অর্থাৎ কাটা আকারে দেখাতে চাচ্ছি, তাহলে এখানে কি লিখতে হবে, ডিইএল নামে একটি ট্যাগ ব্যবহার করতে হবে, শেষ করতে হবে ডিইএল, এর ভিতরে আমাদের পেস্ট করে দিতে হবে। এখন আমরা দেখব, হ্যাঁ অবশ্যই কেটে গেছে। তো এটা হচ্ছে ডিলেটের কাজ। আমি চাচ্ছি যে এই লেখাটা ছোট কিন্তু এই লেখাটাকে আমি স্ট্রং করতে যাচ্ছি, খুবই শক্তিশালী। তো এই লেখাটাকে আমি যদি স্ট্রং করতে চাই তাহলে স্ট্রং ট্যাগ ইউজ করতে হবে, স্ট্রং ট্যাগ ইউজ করতে হবে। ক্লোজ, এটাকে পেস্ট করে দিলাম, ক্লোজ করে দিব হচ্ছে স্ট্রং এর মাধ্যমে। এতো লেখাটা কি হচ্ছে, বড় হয়েছে এবং স্ট্রং, মোটা দেখাচ্ছে। এটা হচ্ছে স্ট্রং ট্যাগের কাজ। এরকম অনেক 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 আছে। তার মধ্যে আরও যদি কিছু বলি তাহলে ডিপ ট্যাগ, ডিপ ট্যাগ ইউজ করি। ডিপ ট্যাগ আমি চাচ্ছি যে এই লেখাটা, সরি এই পাশে দেই, এই লেখাটা আমার ডিপ ট্যাগের ভিতর থাকবে। ডিপ ডিপের ভিতর। তো এটাকে যদি আমি সেভ করি তাহলে কি হবে দেখেন, এখানে বিষয়টা হচ্ছে এখানে এই লাইনে ছিল কিন্তু এটা এখানে, তার মানে কি এই পুরো জায়গাটা দখল করে নিয়েছে, এ কোনো কারোর সঙ্গে ভাগাভাগি করবে না। ডিপ অর্থ হচ্ছে, ডিপ অর্থই হচ্ছে এই পাশ থেকে এই পর্যন্ত দাগ নেওয়া। আচ্ছা এটাকে আমরা দেখব কিভাবে, রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করলে এখানে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে, আচ্ছা আমরা এটাকে বড় করি, টাচের মাধ্যমে করি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এই ট্যাগটা যদি আমি বলি তাহলে দেখেন এটা পুরোটাই জায়গা দখল করছে। এখন সময় আর এটা সকাল পুরোটাই 11টা। এটা এটার ভিতর অন্তর্গত আছে, এটার ভিতরে অন্তর্গত, কিন্তু এটা হচ্ছে পুরো জায়গা দখল করেছে। আচ্ছা এটাকে যদি আরো আমি ক্লিয়ার দেখাতে চাই তাহলে আরেকটা দেখাতে হবে। স্প্যান ট্যাগ মানে ডিপ ট্যাগের মধ্যে পার্থক্য কি, এটা আমরা ডিপ ট্যাগ লিখলাম। আমরা যদি এখানে স্প্যান ট্যাগ ইউজ করি, স্যাম্পল স্প্যান ট্যাগ, পিএ স্প্যান ট্যাগ, স্প্যান ট্যাগ, এর ভিতরে কি লিখলাম, কিছু নাম লিখলাম। এখানে এখন আমরা ইন্সপেক্ট করে দেখি, এই যে
এই জায়গাটা শুধু এতটুকুই দখল করে আছে। এটা হলো স্প্যান ট্যাগ, এটা হচ্ছে ডিপ ট্যাগ। ডিপ ট্যাগ এখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত জায়গা দখল করছে। আর হচ্ছে এই যে আচ্ছা, এই যে আমরা এখানে বুঝতে পারতেছি এটা হচ্ছে স্পান ট্যাগ, এটা হচ্ছে ডিপ ট্যাগ। ডিপ ট্যাগ পুরোটাই দখল করে আছে, আর স্পান ট্যাগ হচ্ছে যতটুকু অংশ করেছে ততটুকুই হয়েছে। তাহলে স্প্যান ট্যাগ আর হচ্ছে ডিপ ট্যাগের মাঝে পার্থক্য এটাই। এখন আমরা এটা তো বুঝলাম, এখন আমাদের যদি আরও কিছু জানার লাগে, এগুলো হচ্ছে ফরম্যাটিং মূলত। যেমন আরও রয়েছে হচ্ছে ইএম নামে একটি ট্যাগ। ইএম ইএম একটু শুয়ে থাকো। ইএম ট্যাগ হচ্ছে আমি লিখলাম যে আচ্ছা, আমি পেস্ট করে দিলাম এই লেখাটাকে কি করলাম, পেস্ট করে সেভ করলাম। এই লেখাটাকে দেখাচ্ছে মানে কিছুটা সেম হচ্ছে ইতালিক অক্ষরের মতো। তো এখানে এটা হচ্ছে ইএম ছিল আগে, বর্তমানে ভার্সন হচ্ছে ইতালিক আই। তো এটা হচ্ছে কাহিনী। এরপরে রয়েছে আমাদের আরও অনেক কিছু, এগুলো আমরা পরবর্তীতে জানবো। এটা গেল। আর কিছু ট্যাগ রয়েছে, আপনি চাচ্ছেন যে আমি একটা সূত্র লিখব। কি সূত্র লিখব? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রটা লিখব। তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমি যদি এ স্কোয়ার দেই প্লাস বি স্কোয়ার দিই, তার কি হচ্ছে? হচ্ছে না, এটা এরকম হবে না। এটাকে লেখার সবচেয়ে একটি উপায় হচ্ছে, যদি উপরে দিতে চাই স্কোয়ার অর্থাৎ উপরে, মানে এর উপরে হচ্ছে স্কোয়ার, তাহলে এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। আর যদি কোনো কিছুর নিচে হয়, যেমন পানি H2O পানি, তাহলে এই টুটা হচ্ছে নিচে অর্থাৎ সাবস্ক্রিপ্ট, উপরেরটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, নিচেরটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। তাহলে আমি যেহেতু উপরে দিতে যাচ্ছি, তাহলে এখানে সুপারস্ক্রিপ্ট অর্থাৎ SUP, সুপ লিখলেই হয়ে যাবে সুপারস্ক্রিপ্ট। তাহলে এর উপর কি লিখতে যাচ্ছি? 2 লিখতে যাচ্ছি, তাই না? এটা হচ্ছে, এটাকে আমরা এখন ক্লোজ করে দিলাম কি ক্লোজিং ট্যাগের মাধ্যমে, SUP সুপ। এরপরে রয়েছে কি প্লাস স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে বি দিলাম, ওপেনিং ট্যাগ SUP সুপ 2। এটা হচ্ছে কাজ। আমরা এখন দেখি ব্রাউজারে, এই তো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে কি একটা সুপারস্ক্রিপ্ট। এবার দেখবো আমরা সাবস্ক্রিপ্ট। এটা গেল সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট যেমন H2O অর্থাৎ পানির সংকেত আমরা লিখতে চাচ্ছি H2O পানি, তাহলে এখানে আমরা এইচটা নিয়ে আসতে হবে নিচে, তাহলে এইচ এর নিচে 2 নিয়ে আসতে হবে। তাহলে এখানে লিখতে হবে সাবস্ক্রিপ্ট SUB সাবস্ক্রিপ্ট, সরি স্মল লেটার হবে UB সাবস্ক্রিপ্ট। আর 2 এর পরে আমাকে এটা এন্ডিং করতে হবে, সরি সাবস্ক্রিপ্ট। এটাকে সেভ করে রিফ্রেশ করলাম, দেখা যাচ্ছে যে আমাদের H2O পানির সংকেতটা হয়ে গেছে। আচ্ছা, এখানে আমাদের দুইটাই একসঙ্গে লেগে গেছে, তো আমরা দুইটা একসঙ্গে লিখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে মানে এটার নিচে এটা চলে আসুক। তাহলে কি করব? আমরা করব এখানে
ব্রেক দিব। ব্রেক কিভাবে দেয়? ব্রেকের কোনো কিছুই লাগে না, জাস্ট বিআর দেব। এটার কোনো এন্ডিং ট্যাগ নাই, নিচে আসলো। আমি যদি আরও চাই আরও একটু ব্রেক দেব, তাহলে আরও দিতে পারি আমরা, বিআর এন্ডিং ট্যাগ দিলাম, রিফ্রেশ করলাম, আরও নিচে নেমে আসলো। এরকম চলতে থাকবে। আচ্ছা, আমি যদি চাই নিচ দিয়ে একটা হরিজন্টাল আন্ডারলাইন চলে যাবে, তাহলে এখানে কি করতে পারি, এই সার দিয়ে প্রেস, এই তো বাস, হরিজন্টাল একটা লাইন চলে গেছে। তো এগুলো আমাদের পর্যায়ক্রমে আরও শিখতে হবে। আসলে এগুলো দেখলে হবে না, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি না করা যায় তাহলে এগুলো মনে থাকবে না। এই বিষয়টা আমাদের গেল। এখন আমরা যাব, ফরম্যাটিং চলে গেল। এখন আমরা যাব হচ্ছে কোটেশন। আচ্ছা, কোটেশন কাকে বলে? কোটেশন মার্ক হচ্ছে, আমরা অনেক সময় কোনো লেখা লিখলে সেটার কোটেশন মার্কে অন্তর্ভুক্ত করি। খুবই ইম্পর্টেন্ট কোনো কথা যদি হয়, যেমন আমি যদি বলে থাকি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, বাংলাদেশের এখন জাতীয় সময় কবি সকাল 11:30। বাংলাদেশের জাতীয় কবি কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। আচ্ছা, এই যে এখানে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এই কথাটাকে আমরা যদি ডাবল কোটেশন মার্কের ভিতর রাখতে চাই, তাহলে এটাকে কেমন দেখায় দেখি আমরা। এটা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এটাকে আমাদের কোটেশন মার্ক দিতে হচ্ছে, তারপরে এখানে দেখাচ্ছে। কিন্তু আমরা যদি এখানে যদি কোটেশন মার্ক ব্যবহার না করে কোনো একটা মানে ব্যবহার করি, কোনো একটা ট্যাগ ব্যবহার করে এই কোটেশনগুলো নিয়ে আসতে পারি, তাহলে আমাদের জন্য সুবিধাজনক না? অবশ্যই সুবিধাজনক। তাহলে আমরা চাইবো যে কোটেশনের মাধ্যমে, এই কোটেশনের মাধ্যমটাই হচ্ছে কিউ দ্বারা কোটেশন, অর্থাৎ কিউ এর প্রথম অক্ষরটা হচ্ছে কিউ দ্বারা, মানে কোটেশনের প্রথম লেটারটা হচ্ছে কিউ দ্বারা। অতএব এই কোটেশন দেওয়ার প্রধান ট্যাগ হচ্ছে কিউ। তাহলে আমরা এন্ডিং ট্যাগের মাধ্যমে কিউ দিব, কিউ ট্যাগ, এবং ক্লোজিংও করে দিব কিউ ট্যাগের মাধ্যমে। এখন আমি এখানে যা লিখবো তাই কোটেশনের মধ্যে যাবে। হ্যাঁ, এটাকে এখন আমরা দেখব। এই যে আমাদের নামটা কি হয়েছে, কোটেশনের মাধ্যমে হয়েছে, তার এটাকে হচ্ছে কোটেশন মার্ক বলা হয়। ক্লিয়ার? এরপরে আমাদের আছে কি, কমেন্ট। আচ্ছা, কমেন্ট একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি যদি কোনো কিছু লিখি, লেখাটার কোন বিষয় আছে। আচ্ছা, আমি যদি বলি যে আমার লেখাটা আমার পরিচয় বিষয়, হ্যাঁ, অনেকগুলো থাকলো যে আমার পরিচয়, আচ্ছা, আমার পরিচয়, তাই না? এখন আমি যদি এখানে আমার পরিচয়ের এখানে যদি এরকম লিখে যদি রাখি, তাহলে কিন্তু একটা ব্রাউজারে দেখাবে, এটা ব্রাউজারে দেখাচ্ছে। এটা ব্রাউজারে যাতে না দেখায়, এই জন্য এখানে শুধু আমি যেন বুঝতে পারি যে এটা আমার পরিচয়। অনেকগুলো লেখা, কোডিং তো অনেক হাজার করা যাবে, মানে করতে হবে। যখন আপনি করবেন, অনেক সময় এডিট করার প্রয়োজন হলো, তখন আপনি কি করবেন, খুঁজতে অনেক কষ্ট হয়ে যাবে। কিন্তু আমি যদি এখানে লিখে আমার পরিচয়, তাহলে আমি সরাসরি পেয়ে যাবো যে আমার পরিচয়, কিন্তু লেখাটা যেন ব্রাউজারে না দেখা যায়। এই কাজটি করার জন্য আমি এখানে কি করতে পারি, একটা
মানে ট্যাগ ইউজ করতে পারি। কি ট্যাগ? এটাকে দিব, দিয়ে এই চিহ্নটা একবার ব্যবহার করব দুইবার এই পাশে, আবার দুইবার দুইবার এই পাশে। একাধিকবার করা যাবে, কোনো সমস্যা হবে না, মানে শুধু দুইবার না, একাধিকবার করা যাবে। এরকম আপনি বড় করে দিয়ে রাখলেন যে এটা হচ্ছে আমার কি পরিচয়। তাহলে এখন দেখেন আপনার এটা ডিসপ্লেতে দেখাবে না, হয়তো দেখাচ্ছে না। তাহলে এটাকে বলা হয় মূলত কমেন্ট, এটাকে বলা হয় মূলত কি কমেন্টস, কি কমেন্ট, এটাকে বলা হয় কমেন্ট। কমেন্ট মানে মন্তব্য, এটা আমি মন্তব্য করে রাখলাম। এরপরে কি বলছে? এরপরে বলছে কালার। আচ্ছা, কালার মূলত বুঝি আমরা রং। আচ্ছা, আমরা বিভিন্ন প্রকার রঙের সাথে পরিচিত। হ্যাঁ, আমি যদি এই লেখাটাকে রং করতে চাই তাহলে কি করব? আমি স্টাইল, এরপর ডাবল কোটেশনের ভিতরে দিব কি কালার ডট, দিব যে যেমন রেড, সেভ করলাম। আচ্ছা, লেখাটা আমার দুইটা হয়ে গেছে, এটা হচ্ছে কালার। হ্যাঁ, তাহলে আমরা তাহলে যদি এখানে আমরা কালারের নাম লিখতেছি, কিন্তু আমরা কালারের নাম পরিবর্তে কালারের কোডও ইউজ করতে পারি। যেমন এখানে রিড ইউজ করছি, আমরা রিড ইউজ না, এখানে আমি রিডটাকে পরিবর্তন করে কালার কোড ব্যবহার করলাম। কালার কোড ব্যবহার করার আগে স্টার চিহ্ন দিতে হবে। কালার কোড ইউজ করার সময় অবশ্যই স্টার চিহ্ন দিতেই হবে। স্টার চিহ্ন দিয়ে আমি যদি 00 ব্যবহার করি তাহলে কিরকম কালার আসে দেখি। সরি, দেখেন কালো, মানে কালচার সিস্টেম একটা আসতেছে। আচ্ছা, এখানে যদি আমি ব্যবহার করি F0 তাহলে কি কালার আসে দেখেন, মানে একদম মানে সাদা সিস্টেম। এখানে বিভিন্ন রকমের কালার কোড আছে, এগুলো মুখস্থ করতে হয়। আমি 99 ব্যবহার করলাম, 99 একটা কি কালার কোড। আচ্ছা, আমি যদি এখানে আরো কিছু ইউজ করি, আচ্ছা এরকম হালকা, তো এরকম অনেকগুলো কালার কোড আছে যেগুলো আমরা চাইলে মানে ইউজ করতে পারি। আচ্ছা, কালার কোড পাওয়ার আরো একটি সহজ উপায় হচ্ছে এই যে পিক্সেল নামে একটা সফটওয়্যার আছে, এই পিক্সেলটাকে আপনি ইউজ করবেন। এখানে লেখা আছে কি কন্ট্রোল প্লাস অ্যালার্ট প্লাস কপি, মানে কন্ট্রোল অ্যালার্ট দিয়ে কপি, মানে সি দ্বারা কপি করা যায়। তো যে কালারের উপর ধরবেন সেই কালারটাই আপনার ইউজ হবে। যেমন আমি এই কালারটা চাচ্ছি, তো এই কালারটা কপি করতে কন্ট্রোল অ্যালার্ট সি দিলেন, দেওয়ার পরে এখানে নিয়ে আসে পেস্ট করে দিলেন, বাস কালার ইউজ হয়ে গেল। এখন সেভ করে দেখেন ওই কালার হয়ে গেছে। আপনি চাচ্ছেন যে রিডের কালার কোড ব্যবহার করতে যাচ্ছেন, তাহলে রিডের কালার কোডটা ব্যবহার করতে পারেন। কপি করে নিয়ে পেস্ট করে দিলাম, তাহলে রিড অর্থাৎ লালের কালার কোড হচ্ছে FF4 4টা 0। সেভ করলাম, সেভ করে দিলাম, তো রিড হয়ে গেল। এরকম করে আমরা কালার কোড ইউজ করতে পারি। এছাড়াও অনলাইনে বিভিন্ন রকম কালার কোড আছে যেগুলো অনলাইন আপনার নেট থাকা অবশ্যই বাঞ্ছনীয়। তো এইগুলো আমাদের মানে কালারের কাজ। তো এরপরে আমরা যাই সিএসএস সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে কি এক্সটার্নাল সিএসএস আর একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। সিএসএস বলতে মূলত বোঝায় এক্সটার্নালি সিএসএস, তবে আমরা এইচটিএমএল সাধারণত ইন্টারনাল ও সিএসএস ব্যবহার করে থাকি। তো এই কাজটি করতে গেলে অবশ্যই রিলেশন ক্রিয়েট করতে হয়। এর জন্য এইচটিএমএল এ হেড ট্যাগের ভিতরে লিংক তৈরি করতে হবে। হেড ট্যাগের ভিতরে, টাইটেলের নিচে হেড ট্যাগের ভিতরে একটা লিংক তৈরি করতে হবে। তো লিংক আমরা মানে ইন্টারনাল সিএসএস ইতিমধ্যে দেখেছি। ইন্টারনাল সিএসএস এই যে এইগুলো,
আমরা যে বিভিন্ন রকম রং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছি এগুলো হচ্ছে ইন্টারনাল সিএসএস। এখন এক্সটার্নাল সিএসএস কোনগুলো কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। এটাকে আগে রিলেশন ক্রিয়েট করতে হবে। রিলেশন ক্রিয়েট করার জন্য হেড ট্যাগের ভিতরে টাইটেল বারের নিচে লিখতে হবে কি লিংক, LI লিংক, এরপরে লিখতে হবে রেল, পরে লিখতে হবে স্টাইল শিট, স্টাইল শিট, এরপরে দিতে হবে হার্প কি দিব সিএসএস। আচ্ছা, এটাকে দিতে আগে ফাইল ক্রিয়েট করতে হবে। তো ফাইল কিভাবে ক্রিয়েট করবেন, একটা নিউ ফাইল ক্রিয়েট করবেন, নিউ ফাইল ক্রিয়েট করবেন। সরি, এখানে না, যাবেন ভিতরে যেয়ে তো এটার পরে ক্লিক করে এটাকে, আচ্ছা এখানে আমি আগে রিলেশনশিপ ক্রিয়েট করব। রিলেশনশিপ ক্রিয়েট করার জন্য আমি এখানে করব কি, সরি এখানে এটাকে ক্রস করে দিলাম, আবার নতুন করে নিয়ে আমি এখানে আমি কিছু লিখি, লেখার পরে সেভ দেওয়ার জন্য, আচ্ছা এটা আগেই ছিল, ইন্ডেক্স সিএসএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। হ্যাঁ, এই ফাইলটাকে ক্রিয়েট করলাম। তো এই ফাইলকে আমি কিভাবে কাজে লাগাবো, এটা লাগাবো সিএসএস এর কাজে। এটা সিএসএস এর ফাইল, এটা হচ্ছে HTML এর ফাইল। তো এটা হচ্ছে সিএসএস এ শুধু আছে, এটা কোনো অন্য ফাইলে ফোল্ডারে নাই, একই ফোল্ডারে দুইটা জিনিস আছে। কিভাবে আমরা বুঝতে পারবো, এখানে আমরা গেলেই বুঝতে পারবো। এই যে একই ফাইলে আছে, ফোল্ডারে আছে, মানে ডেস্কটপে আছে, দুইটাই একই সঙ্গে আছে। যদি এটা অন্য কোনো মানে এখানে এরকম ফোল্ডার ক্রিয়েট করে থাকতো, ফোল্ডারে যেমন সিএসএস, তখন আপনি সিএসএস এটা সরি এটাকে এই সিএসএস এর ভিতরে রেখে দিলাম, সিএসএস এর ভিতরে ঢুকছে। আমরা ফাইলকে ইউজ করব, তাহলে এটার ভিতরে ঢুকবো, এটাকে দিলাম। আচ্ছা, তাহলে এইটাকে আমরা নিলাম কোথায়, আগে সিএসএস এ ঢুকতে হবে, সিএসএস এ ঢুকতে হবে, তারপরে ইন্ডেক্স ডট সিএসএস পেয়ে যাবে। যেহেতু সিএসএস করছি, তাহলে এখানে আগে ঢুকতে হবে সিএসএস ফোল্ডারে, তারপরে কি পাবে, ইন্ডেক্স ফাইল পাবে, ইন্ডেক্স ডট সিএসএস। এটা হলো রিলেশনশিপ হওয়ার পরে এটাকে সেভ দিলাম। এখন দেখি এখানে কোনো পরিবর্তন নাই। এখন আমরা এই পাশে আসবো, এখানে ট্যাগ কি ইউজ করা আছে, কিউ ট্যাগ ইউজ করা আছে। আমরা কিউ ট্যাগকে ইউজ করে এই কিউ ট্যাগের ভিতরের এলিমেন্টগুলোর কাজ করব, অর্থাৎ এই কন্টেন্টগুলোর কাজ করব। অর্থাৎ আমরা এখানে যদি কিউ ট্যাগের আগে কাজ করতে চাই, তাহলে কি করব, আমরা কিউ দিব, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, নিচে নেমে দিলাম। আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড থাকবে, একটা ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে কি, ব্যাকগ্রাউন্ড দিব গ্রিন, সেভ দিলাম, ব্যাকগ্রাউন্ড গ্রিন হয়ে গেছে। তার মানে কি, এখানে আমরা রিলেশনশিপ ক্রিয়েট না করে দিলে হবে না। যেমন আমি এখানে সিটা তুলে দিলাম, দিয়ে যদি এখন সেভ করে দিই, হচ্ছে না। এখানে সিটা দেওয়ার সঙ্গেই আবার রিলেশনশিপে জড়ালো।
স্পেসিফিকেশন শিটে আবার চলে আসলো। এটাই হচ্ছে মূলত এক্সটার্নাল সিএসএস এর কাজগুলো। আমি যদি চাই বডির রংটা পরিবর্তন করতে, তাহলে এখানে আমি কি করব, বডিটাকে ইউজ করব। বডি সেকেন্ড ব্র্যাকেট কি দেব, ব্যাকগ্রাউন্ড। আরে ব্যাকগ্রাউন্ড কি দেব, ব্যাকগ্রাউন্ড দেব লাইন। ব্যাকগ্রাউন্ড লাইন হয়ে গেছে। এগুলো হচ্ছে মূলত এক্সটার্নাল সিএসএস। আমরা এভাবে কাজ করব, যখন ওয়েব ডিজাইনের কাজ করব তখন এইভাবে কাজ করব। এরপরে রয়েছে কি, এরপরে রয়েছে হচ্ছে সিএসএস লিঙ্ক সাধারণত দুই প্রকার আমি বললাম, একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইনলাইন, হ্যাঁ ইন্টারনাল। তো এই লিঙ্কটা হচ্ছে হাইপার লিঙ্ক। অর্থাৎ আমরা এখানে যদি আমরা এই যে এখানে ইউটিউবে যদি আমি ক্লিক করি তাহলে এক জায়গায় যাব, সরি আমার নেট কানেকশন নাই এই জন্য আমরা ইউটিউবে ঢুকতে পারতেছি না। তো যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা কোথায় যাচ্ছি, ইউটিউবে যাচ্ছি। আচ্ছা, যদি এইরকম আমরা এখানে একটা কোনো কিছু তৈরি করতে পারি যে আমরা নির্দিষ্ট জায়গায় যাব, তাহলে কি করব, হ্যাঁ ওই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। তাহলে ইনলাইন একটা, অর্থাৎ ইন্টারনাল, আমি এক পেজ থেকে আরেক পেজে যাব, এটা হচ্ছে ইন্টারনাল। আর আমি যদি একটা ক্লিক করি সেটা হচ্ছে আমার এখান থেকে আমি একটা একটা ভার্চুয়াল অফিসে যাব, আলাদা একটা ভার্চুয়াল অফিস। এই যেমন ফেসবুক, এখানে ক্লিক করলে আমি ফেসবুকে যাব, কিন্তু আমি আমার কোনো অন্য পেজে যাচ্ছি না। আপওয়ার্ক.com-এ যদি ক্লিক করি তাহলে আপওয়ার্কে যাব, fiverr.com-এ যদি ক্লিক করি ফাইবারে যাব। তো এখানে হচ্ছে এটা হচ্ছে বাহিরে যাচ্ছে, কিন্তু আমি আমার কন্টেন্টগুলো এখানেই আছে। আমি যদি এখানে ক্লিক করি আমার অন্য পেজে যায় তাহলে হবে এটা ইন্টারনাল, আর যেটা ক্লিক করলে বাহিরে যাবে সেটা হচ্ছে এক্সটার্নাল। তো আমি দুইটা এখানে ক্রিয়েট করে দেখাচ্ছি। যদি আমাদের ইন্টারনালটা আগে দেখাই, ইন্টারনালটা করার জন্য আমি নতুন একটা পেজ নিলাম, পেজ নিয়ে আচ্ছা এখানে লিখলাম যে মাই নেম, আচ্ছা নেম ইজ ইসমাইল হোসেন is a good student. তো এটা আমি যদি লিখে দেই, তো এটাকে আমি কি নামে সেভ করব, ইন্টারনাল HTML, এটা HTML ফাইল। এটাকে আবার নতুন একটা উইন্ডোতে ক্লিক করতে হবে। ডেস্কটপে আছে আমাদের, এটা ডেস্কটপে যাব, HTML ফাইল আছে। CSS এর মাঝে এটা হয়েছে, এটাকে আমরা বাইরে নিয়ে আসবো। সরি, কাট করে বাইরে নিয়ে আসবো, এখানে রেখে দেব, এটা অতিরিক্ত ছিল। আচ্ছা,
এটাকে আমরা ওপেন করতে হবে। এই তো লেখাটা পেয়ে গেছি। এটাকে আমরা নোটপ্যাডে ওপেন করি। নোটপ্যাডে ওপেন করেছি, এখানে আমরা পেয়েছি। এটা হচ্ছে মূলত সেকেন্ড একটা, এটা সিএসএস। এখানে আসে এটা আমরা ক্লিক করব, তাহলে এখানে আমরা এটা দেখতে পাচ্ছি, তাই না? তো এটাকে আমি কেটে দিলাম। কারণ আমি যদি এখানে একটা এমন একটা কিছু তৈরি করতে পারি, এটাকে আমি, এটার প্রয়োজন নাই। এখানে একটা লিঙ্ক তৈরি করব। লিঙ্ক সাধারণত তৈরি হয় এ দিয়ে, এ হাত, তার এ হার্প ডাবল কোটেশন মার্ক এর ভিতরে। আচ্ছা, আপাতত আমি কিছুই দিলাম না। এখানে ক্লোজিং ট্যাগ দিলাম। কি হবে এখানে? এ। এখানে দিলাম ক্লিক, ক্লিক। এখানে যদি এ করি, এখানে ক্লিক নিয়ে একটা এ আসছে। এখন এখানে ক্লিক করলে কোথাও যাবে না, কোনো রিলেশন করা নাই। এটা কোন নামে ফাইলটা আছে? ইন্টারনাল এইচটিএমএল। যদি এই নামটা আমরা যদি এখানে বসে দেই, ইন্টারনাল ডট এইচটিএমএল, সেভ দেই, রিফ্রেশ করে যদি এটাতে আমরা ক্লিক করি, তাহলে ওটাতে যাচ্ছে, ওই ফাইলে যাচ্ছে। কারণ এখানে সে বোঝাচ্ছে যে সে এই ফাইলটাকে বোঝাচ্ছে, এই জন্য সে এই ফাইলটা পাচ্ছে। এটাই হচ্ছে ইন্টারনাল। তো এটাকে যদি আপনি চান যে আমার এই ট্যাবে ইউজ না হয়ে অন্য ট্যাবে হবে, আমার আগেরটা থাকবে কিন্তু এটা নতুন এক ট্যাবে ইউজ হবে, তো আমরা কি করতে পারি? তাহলে এখানে হার্ড ট্যাগের ভিতরে লিখতে পারি টার্গেট, টার্গেট দিয়ে কি দিব? ব্লাঙ্ক, ব্লাঙ্ক প্রেস করলাম। দেখেন এখানে নতুন ট্যাবে হচ্ছে, কি হচ্ছে? নতুন ট্যাবে যাচ্ছে। এখানে আরেকটা প্রবলেম হচ্ছে, এই নিচে একটা আন্ডারলাইন আছে, এটাকে তুলে দেওয়ার জন্য কি লিখবো আমরা? স্টাইল করব, স্টাইল, স্টাইল ডাবল কোটেশন মধ্যে টেক্সট ডেকোরেশন, টেক্সট টেক্সট ডেকোরেশন নান করব, টেক্সট ডেকোরেশন নান। তাইটা আমাদের এটা উঠে গেছে। তো এরকম করে এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। যদি আমি এক্সটার্নাল সিএসএস করতে চাই, তাহলে এখানে হার্পের জায়গায় এটা তুলিয়ে দিয়ে আমি যদি চাই ফেসবুক, তাহলে এখানে লিখবো কি? facebook.com। তাহলে আগে লিখতে হবে, আগে HTTPS কোন দিব, তারপরে দেবো কি? www.facebook.com। তো এইটা যদি দেওয়া যায় তাহলে আর ওই পেজে যাবে না। এখন দেখা যায় কোন পেজে যায়, ক্লিক দেখাচ্ছে নো ইন্টারনেট, চেকিং দ্য নেটওয়ার্ক কেবল। আচ্ছা,
এখানে www.facebook.com, যদি আমার নেট থাকতো তাহলে সরাসরি আমি ফেসবুকে গিয়ে আমার আইডিতে পৌঁছাতাম। এটা হচ্ছে এক্সটার্নাল। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। এরপরে হচ্ছে ইমেজ। আচ্ছা, ইমেজ মানে কি? ছবি। আমি এখানে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ বডিতে আমি ইমেজ সেট করতে পারি, অথবা এখানে আমি বর্ডার বাদ দিয়ে মানে বডি বাদ দিয়ে আমি ইমেজ তৈরি করতে পারি। কীভাবে তৈরি করতে পারি? আমি এটাকে কমেন্ট আউট করে রাখি। আচ্ছা, এটাকে কমেন্ট আউট এটাকে আমি কমেন্ট আউট করে রাখি, তাহলে ভালো হবে। কমেন্ট আউট করতে কী করতে হবে? প্রথমে দিতে হবে এটা, সরি, কমেন্ট আউট হয়ে গেছে, তার থাকবে না। এটা আমি পরে আবার দেখাবো কাজে লাগবে। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি কমেন্ট আউট ক্লিক করছি আমরা এখন যাব ইমেজ। ইমেজ সেট করার জন্য ইমেজ নামে একটা ট্যাগ আছে। তো ইমেজ নামে ট্যাগ আছে, এটা ইউজ করবো, ইমেজ। হ্যাঁ, ইমেজ ট্যাগ এটাকে সেট করার জন্য আপনাকে অবশ্যই ফাইলে ইমেজ রাখতে হবে। ফাইলে ইমেজ রাখতে গেলে অবশ্যই কী করতে হবে? আমার কিছু ইমেজ লাগবে। আমি ইমেজটা সিএসএস এর ভিতরে রাখলাম। তো সিএসএস এর ভিতর রাখা, সিএসএসেও রাখতে পারবো বা বাইরেও রাখতে পারবো। আমি সিএসএস এ রাখলাম, পেস্ট করে দেই, আর ছবিটা এখানে এসেছে। ছবিটার নাম চেঞ্জ করে দেবো আমি। ছবিটার নাম চেঞ্জ করে দেবো হচ্ছে অন। এরপর আমি বের হলাম। এখানে এখন আমি সোর্স দেব, ছবিটার সোর্স, SRC সোর্স। এরপরে ডাবল কোটেশন দেব। ছবিটার সোর্স কোথায়? প্রথমে যাব HTML এর যেহেতু আছে, আমরা ফাইল আছে HTML এ, CSS নাই, আমরা আছি HTML এ। তাহলে ঢুকবো কোথায়? ঢুকবো হচ্ছে CSS এ। তাহলে যাব কোথায়? CSS। এরপরে পাবো কি, যে কি নামে ছবিটা রেখা আছে? ওন নামে, on.jpg, এটাকে আমি সেভ করে দিলাম। সেভ করলাম। এই ছবিটা দেখা যাচ্ছে। তাহলে এই ছবিটা আমি সেট করলাম কিভাবে? আবার যেখানে যদি দেখাই, আমি HTML ফাইল, আমরা কাজ করতেছি এইটুকু। এখান থেকে আমরা ভিতরে ঢুকতে হবে। তাহলে CSS এ ঢুকলাম। তারপরে কি করতে হবে? এই যে ওন নামে ছবিটা সেভ করা আছে, on.jpg, এটা লিখতে হবে। যদি এখানে PNG থাকে PNG দিতে হবে, JPG আছে এই জন্য আমি JPG দিয়েছি। তো এটা, আচ্ছা, এই ছবিটা এখন কি হচ্ছে? বড় হচ্ছে। এই ছবিটাকে কি করতে হবে? ছোট করতে হবে। তো আপনি যদি ছবিটাকে ছোট করতে চান তাহলে এখানে লিখবেন স্টাইল, ডাবল কোটেশনের মধ্যে কি দিবেন? যে উইথ আর হাইট যদি দেই, WI উইথ হচ্ছে 50 পিক্সেল, উইথ 50 পিক্সেল, হাইট দেব হচ্ছে 30 পিক্সেল। এখন যদি আমি সেভ করি
তাহলে ছবিটা দেখা যাবে ছোট হয়েছে, অনেক ছোট হয়েছে। আচ্ছা, এটাকে আমি 100 দিই, এটাকে আমি 200 দিই, তো বড় হয়েছে। তো এইরকম করে ইমেজ সেট করা যায়। তো এটা হচ্ছে আমরা সরাসরি HTML এ করলাম, CSS এর মাধ্যমে করা যাবে যেগুলো, এগুলো আমরা CSS এ দেখব। CSS এর কাজ এখানে অনেক কিছু দেখা হয়েছে, তো বাকিগুলো আমরা CSS এ দেখব। এটা হচ্ছে ইমেজ সেট, এইভাবে ইমেজ সেট করতে হয়। পরবর্তী ধাপে আমরা যাই, লিঙ্ক ইমেজ টেবিল। আচ্ছা, টেবিল, লিস্ট, ব্লক, ক্লাসেস, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, তো এগুলো আপনারা চর্চা করবেন আর পরবর্তী ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালাম।